খুলনা নগরী শিল্প নগরী হিসেবে পরিচিত। এক সময় এটা ঐতিহ্য একটি শহর এবং ধারণা করা হয় খুলনা 2 আসনে যিনি এমপি হন তিনি অনেকটা গৌরবের আসন। খুলনার 36টা আসনের ভিতরে এটি অন্যতম। এখানে এমপি হয়ে আপনার প্রথম কাজ কি? এখানে সমস্যায় জর্জরিত একটি শহর, যে শহরে ড্রেনেজ সমস্যা, জলবদ্ধতা সমস্যা, মাদক সমস্যা, সন্ত্রাস সমস্যা, চাঁদাবাজি সমস্যা। আপনি প্রথম কি কাজ করতে চাচ্ছেন? পরিকল্পনা। ধন্যবাদ। প্রথমত এই যে গৌরবের শহর বা গৌরবের আসন, এই জায়গাটা কোথাও হচ্ছে আসন গৌরবের হতো, কিন্তু আমরা এখন ওই গৌরবের জায়গাটা ভাবছি না। গৌরবের জায়গাটা আমরা তখন ভাবতে পারবো যখন আমাদের এখানে এই যে সংকটগুলোর কথা বলা হচ্ছে, এই সংকটগুলো যদি উত্তরণ ঘটাতে পারি, তাহলে আমরা 5 বছর পরে যা বলতে পারবো যে আমাদের কোনো গৌরব হচ্ছে কিনা। তো এই মুহূর্তে যে বিষয়টি সেটা হলো যে যত সমস্যা যেগুলো আছে, অসংখ্য সমস্যা, এবং সমস্যা কোথা থেকে কাজ শুরু করবো এটা একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, যার কারণে আমি এটাকে এইভাবে বলবো যে আমরা কাজ এইভাবে শুরু করতে চাই। প্রথমত আমরা ফার্স্ট কাজ সমন্বয় করা সব বিষয়গুলোর সাথে, সবার সাথে সমন্বয়, সব ডিপার্টমেন্টের সাথে বসা, এবং এখানে আশেপাশে যতগুলো আমাদের এখানে যারা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ এই এমপি মহোদয়ের সাথে, খুলনা শহরটা হচ্ছে আমাদের শুধু 2 আসনের না, এর সাথে 2 জড়িত, 3 জড়িত, 4, 5, মানে টোটাল খুলনার 6টি আসনের সাথে জড়িত, যেহেতু এটা হলো হেডকোয়ার্টার। এর সাথে আমাদের আশেপাশে যে জেলা আছে, সেই জেলাগুলোর সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই সবার সাথে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করার জন্য সকলের সাথে কথা বলতে হবে, সকলের একটা সদিচ্ছা এক জায়গায় আদায় করতে হবে যে আমরা কাজ করতে চাই। উদাহরণস্বরূপ আমি শিল্প কলকারখানাগুলো যে বন্ধ শিল্প কারখানা চালু করতে হবে, এটা কিন্তু 3 নম্বর আসনের মধ্যে। তো ফলে দেখা যাবে যে অধিকাংশ 3 নম্বর আসনের মধ্যে এটা হওয়ার কারণে এটা শুধুমাত্র 3-11 বিষয় এটা না, এখানে আরো আশেপাশে যতগুলো এখানে এমপি আছে প্রত্যেকে এখানে কি কোন দল থেকে নির্বাচিত সেটা হিসাব এখানে হওয়া উচিত না। এটা হচ্ছে যে আমরা খুলনা নিয়ে কাজ করতে চাই, খুলনা জনপ্রতিনিধি, এই মানসিকতা নিয়ে আমরা যদি সবাই মিলে এটা নিয়ে কথা বলি, অবশ্যই এই বন্ধ কলকারখানা চালু হবে। সেই কারণে আমার প্রথম কাজ হচ্ছে যে এই সমন্বয়গুলোর দিকে হাত দেবো। আমরা দেখে আসছি বিভিন্ন যুগের পর যুগ ধরে বিভিন্ন ঘাটে মাঠে, রেলপথে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বা চাঁদাবাজির যে সিন্ডিকেটটা, আপনি দাবি করবেন আপনার দল তো আমার চাঁদাবাজি করতেছে না বা আমার দল তো এর সাথে জড়িত নয়, কিন্তু অন্য কেউ যদি এর সাথে এখনো জড়িত থাকে, যেমন আমরা দেখেছি গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে, আরো বিভিন্ন জায়গায় এরকম আসতেছে বিভিন্ন ভাবে বাইরের নিউজ, কিন্তু এটা তো আপনি এড়াতে পারেন না। সেই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? ধন্যবাদ। সেটা আমরা প্রশাসনের সাথে আমরা কাজ করবো, এবং এই বিষয়ে প্রশাসনের সাথে অলরেডি কথা বলা হয়েছে, গতকালকে যে বিষয়টি উল্লেখ করা হলো। আরেকটি কথা হলো কি, যে আমরা একটা সমঝোতা একটি শব্দ আছে, এই শব্দের একটি ব্যাখ্যা দিতে চাই। সমঝোতাটা হলো যে দুটো পক্ষের মধ্যে একটা একমত হওয়া, এটাকে সমঝোতা বলে। অর্থাৎ কথা বলা হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে যদি কেউ কখনো কিছু দেয় সেটাকে চাঁদা বলেন। অর্থাৎ আমি গিয়ে কাউকে বললাম যে তোমাকে চাঁদা দিতে হবে একটা অস্ত্র ঠেকিয়ে দিয়ে, আর তিনি তখন আমার এই কথার সাথে সমঝোতা হলো, না তুমি আমাকে মেরো না, তোমার যা দরকার আছে তুমি সব নিয়ে যাও। এই চমৎকার সমঝোতার মধ্য দিয়ে যে টাকাটা নেওয়াটাকে চাঁদাবাজি বলে না, এরকম একটি সংজ্ঞা আমাদের একজন এমপি বলেছেন, আমি নাম বলছি না, তিনি বলেছেন, এবং তিনি এই যে সংজ্ঞাটা দিয়েছেন, এটা হয় কি চাঁদাবাজিকে আরো বেশি উৎসাহিত করা হয়। তো এখন চারিদিকে যদি চাঁদাবাজি, এক্ষেত্রে এই সংজ্ঞার একটি অবসান হওয়া দরকার, বা সংজ্ঞার একটি ব্যাখ্যা আসা দরকার। এই ব্যাখ্যাটা হয় তার দল দেবে অথবা তিনি দিবেন। এটা না দিলে হবে কি, যে এটাকে কেন্দ্র করে এটা প্রশাসনও চিন্তা করবে যে বিষয়টি কি, চাঁদা তাহলে প্রশাসনও তো চাঁদাবাজি করে অনেক সময়। এটা কিন্তু বাস্তব, অনেক সময় করে, সেটা তো সমঝোতার ভিত্তিতে হবে। তোমাকে কিন্তু আমি এই করবো, তা নাহলে তুমি এটা দাও, নাহলে এরকম সম্ভাবনা দেবে। কোনো মানুষ বিপদে পড়তে চায় না, নিজেকে বাঁচিয়ে রাখতে চায়, সুতরাং সব নিয়ে যাও, আমাকে বাঁচিয়ে রাখবো, এরকম একটা চমৎকার সমঝোতা যদি চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি তো ঠেকানো খুব মুশকিল। তো সেই কারণে আমরা করছি না, কিন্তু অন্য কেউ করছে, ওই সংজ্ঞায় করলে তখন এটা মুশকিল দেখা দেবে। তারপরে আমরা এটা মোটিভেশন, চাঁদা বিরোধী একটি সমাজকে গড়ে তোলার জন্য মোটিভেশন করার ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, এবং সেই সাথে আমরা প্রশাসনের সাথে এটা নিয়ে কাজ করতে চাই যে অবশ্যই চাঁদা মুক্ত এই শহর হতে হবে, চাঁদা মুক্ত আমাদের অঞ্চল হতে হবে, সেটা আমরা চাবো। এবং আশা করি অনেকে প্রকাশ্যে মুখে বলে চাঁদা মুক্ত, কিন্তু তিনি এটা মুখে যেমন বলবেন, বাস্তবেও সেই পদক্ষেপ দেবে, সেই প্রত্যাশা থাকবে, এবং আমরা সব যারা এটা চাবে না আমরা তার সাথে একসাথে কাজ করবো। গত 1.5 বছরে আমরা দেখেছি এখানে একটা সন্ত্রাসের অভয়ারণ্য, কোথায় কোথায় খুন, আদালত চত্বরে ডাবল মার্ডারের ঘটনা ঘটছে।
সেক্ষেত্রে সন্ত্রাস দমনে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ জি, এটা তো কেবল শুরু হলো, আমরা এটা নিয়ে কথা বলবো। এখন আমরা মিটিং গুলোতে বসতে পারিনি, মিটিং এ যখন বসা হবে তখন এই বিষয়গুলো নিয়ে আমরা জোরালো ভাবে, স্পষ্ট ভাবে আমরা আমাদের কথাগুলো বলবো, এবং সেখানে আমরা এটা চাইবো অবশ্যই আইন শৃঙ্খলার যে অবনতিটার একটি বদনাম খুলনার হয়েছে এখানে, এত বেশি হত্যাকাণ্ড হয়েছে যে এটাকে একটা পর্যায়ে মিলিতের নগরী যে একটা আখ্যা দিয়ে দিচ্ছিল, বা এই আখ্যাটা দিয়েছে, এটা এখন আছে, এটা কাটিয়ে ওঠা দরকার। এই খুলনার কপালের এই বাজে তকমা, সেটা আমরা বলবো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে তাদেরকে আমরা বলবো যে আরো বেশি স্মার্টলি এই কাজটা করা। তারাও চেষ্টা করছে আরো বেশি স্মার্টলি করতে হবে, কারণ যে চেষ্টার ফলাফল হয় না সেই চেষ্টার কোনো সুনাম বলা, গুণগান করা খুব মুশকিল। কিন্তু যদি কম চেষ্টা দিয়ে যদি সফল হয়, কিন্তু এই কম চেষ্টাটাকে গুণগান বেশি করা হয়। তো সেই কারণে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলবো, এবং তাদের সাথে কাজ করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় উদ্যোগ করার চেষ্টা করবো। খুলনার অন্যতম সমস্যাগুলোর ভিতরে অন্যতম মূলত ড্রেনেজ সমস্যা এবং ওই যে ফুটপাত সমস্যা এবং জলবদ্ধতা। আমরা দেখতে পাচ্ছি যে একটু জোয়ারের পানিতে আমাদের হাটসমার পানি অনেকটা এই রয়্যালের মধ্যে একই একই বিষয়, সব নিয়ে কথা বলতে হবে, কারণ ড্রেনেজ করতে গেলে নদী আমার সীমানার মধ্যে না, নদীটা হচ্ছে চারিদিকে, এটার সাথে চার জড়িত আছে, এটার সাথে ওই মাথার দিকে চলে গেলে পাঁচ জড়িত আছে, হ্যাঁ এদিকে চলে গেলে এক জড়িত আছে। তো নদী তো শুধু জাস্ট এটাকে যদি আমরা ড্রেজিং করতে চাই বা খনন করতে চাই, শুধুমাত্র খুলনা শহরের এই সীমানা সংলগ্ন নদীর মধ্যখান থেকে অর্ধেক করার বিষয় না। আমরা যদি রূপসা নদীটাকে দেখি তাহলে ওই পারে চার, এই পাশে আমরা দুই, তার মানে হচ্ছে উভয় এমপির এই বিষয়ে একটা থাকবে। আমরা এটার কথা বলবো, সংসদের কথা বলবো, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কথা বলবো যে নদীর নব্যতা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে এই জলবদ্ধতা, কারণ হচ্ছে যে পানিটা হয়, পানিটার নদীর ধারণ ক্ষমতা যখন থাকে না তখন নদী কি উপচে পড়ে, ওই পানিটা যখন জমা হয় তখন পানিটা পাস হতে পারতেছে না। নদী যখন ওই পানিটা ধীরে 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 ওটাকে নিতে পারে, ঠিক তখন হচ্ছে শহরের পানিটা নিষ্কাশন হয়। তো যদি নদীর আমি নব্যতা রাখি এবং নদী খনন করে ওই ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করে দেয়, ঠিক তখনই এই পানিটা ধারণ করতে পারবে। তখন আর এই পানিটা যেভাবে অল্প বৃষ্টিতে সামান্য সময় যেন জমে যায় তা তখন জমবে না। যেন সকলের সাথেই, যেটা প্রথমে বলেছি যে সমন্বয় করে কাজ করা, এই সমন্বয়টা আগে হওয়া দরকার। এই সমন্বয়টা যতটুকু হবে আমরা ততটুকু কাজ আগে করবো।